আমরা দ্বাদশ শ্রেণীর বর্ণালী বা স্পেকট্রাম চ্যাপ্টারের দ্বিতীয় লেসনে এসেছি। দ্বিতীয় লেসনে আমরা এখন স্পেকট্রাম, পিওর স্পেকট্রাম ফরমেশন নিয়ে আলোচনা করছি। এখানে একটা রেখা ছিদ্র বা স্লিট আছে, তার পিছনে আলোক উৎসকে রাখা আছে। এখানে একটা লেন্সের আবর্ণ সমবায় বা উত্তল লেন্স অবতল লেন্স কম্বিনেশন নিয়েছি যাতে বর্ণাবরণ ত্রুটি না ঘটে। এই লেন্সটির এই আবর্ণ সমবায় বা অ্যাক্রোম্যাটিক ডাবলেট বলা হয়, তার ফোকাল প্লেনে সোর্সটা আছে। এখান থেকে যে আলো বেরোলো, দে আর প্যারালাল রেস, এরা এসে পড়েছে প্রিজমের উপরে। প্রিজম কি করেছে? লাল থেকে বেগুনি প্রত্যেকটা বর্ণের আলোকে ভেঙে দিয়েছে। এবার এই আলো গিয়ে পড়েছে আর একটা অ্যাক্রোম্যাটিক ডাবলেটে। সে কি করেছে? তার ফোকাল প্লেনে গিয়ে লাল বিভিন্ন প্যারালাল রেগুলোকে মেলাচ্ছে, বেগুনি বিভিন্ন প্যারালাল রেগুলোকে মেলাচ্ছে। তার ফলে লাল থেকে বেগুনি, রেড টু ভায়োলেট, বিভিন্ন কালারগুলো আলাদা আলাদা নির্দিষ্ট সুস্পষ্ট জায়গা দখল করছে। তার ফলে আমরা যে স্পেকট্রাম পাচ্ছি সেটা বলছি আমরা পিওর স্পেকট্রাম। এখানে হলুদ ও আলোর বিচ্যুতির ন্যূনতম অবস্থানে, কিন্তু ন্যূনতম বিচ্যুতির অবস্থানে প্রিজমটাকে বসানো হয়েছে। এই প্রিজমটা হলুদ আলোর ন্যূনতম বিচ্যুতির অবস্থানে যদি বসানো হয় তাহলে অন্যান্য বর্ণের বিচ্যুতিও মিনিমাম হবে। তার ফলে প্রিজমের পিছনে যদি আমরা টেলিস্কোপ দিয়ে দেখি বর্ণালী, তাহলে ফিল্ড অফ ভিউতে সব বর্ণের বিচ্যুতি মিনিমাম হলে সব বর্ণেরই স্পেকট্রামটা পুরো টেলিস্কোপে আমরা পাবো। নেক্সট হচ্ছে এখানে শর্ত আর কি কি। অ্যাক্রোম্যাটিক ডাবলেট ব্যবহার করব, তার যে ফোকাল প্লেন সেখানে স্লিটটাকে বসাতে হবে এবং স্লিটটা পয়েন্ট সোর্স মতন যদি হয় খুব ভালো হয়, নাহলে একটা বর্ণের আলো অন্য বর্ণের উপরে কিন্তু পড়ে যেতে পারে। নেক্সট হচ্ছে প্রিজমে যে রেগুলো পড়বে, এই রেগুলো সব প্যারালাল রে। এবং নেক্সট হচ্ছে এই যে দ্বিতীয় অ্যাক্রোম্যাটিক ডাবলেট, তার ফোকাল প্লেনে গিয়ে আমাদেরকে পর্দা বা স্ক্রিনটাকে ধরতে হবে। এই হলো বিশুদ্ধ বর্ণালী বা পিওর স্পেকট্রা গঠনের শর্ত। এবার আমরা বিভিন্ন ধরনের স্পেকট্রাম নিয়ে আলোচনা করব। স্পেকট্রামগুলো মূলত দু ধরনের, একটা হলো গিয়ে এমিশন স্পেকট্রা আর একটা হলো অ্যাবজর্পশন স্পেকট্রা। স্পেকট্রা দু ধরনের, ডিফারেন্ট টাইপের স্পেকট্রা বলতে গেলে এমিশন স্পেকট্রা এবং অ্যাবজর্পশন স্পেকট্রা। এমিশন মানে বুঝতে পারছো, যখন আলো বেরোচ্ছে সেই আলোকে প্রিজমের মধ্যে দিয়ে ফেলবো, ফেলে আমরা যদি বর্ণালী বিশ্লেষণ করি তাহলে এমিশন স্পেকট্রা পাবো। যেমন ধরো সৌর বর্ণালী, সোলার স্পেকট্রা। সোলার স্পেকট্রায় সূর্যের আলোকে ফেলবো, এখান থেকে কন্টিনিউয়াস এনার্জি এমিশন হচ্ছে। এরকম সোর্স থেকে কন্টিনিউয়াস এনার্জি এমিশন হলে পরে যে স্পেকট্রাম আমরা পাই সেটা অবশ্যই কন্টিনিউয়াস স্পেকট্রাম, অর্থাৎ ওখানে বেগুনি থেকে লাল এই সাতটা বর্ণেরই একটা পটি পাবো। এরকম একটা নিরবচ্ছিন্ন পটি পাওয়া যাবে। এটা আর কোথায় পাওয়া যায়? মল্টেন মেটাল, যেটা হোয়াইট হট শ্বেতোত্তপ্ত মল্টেন যদি মেটাল নেওয়া হয়, অথবা টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্প থেকে যে আলো বেরোচ্ছে তার বর্ণালীও হবে কন্টিনিউয়াস স্পেকট্রা। অন্যদিকে নেক্সট হচ্ছে লাইন স্পেকট্রা। এটা হচ্ছে অ্যাটমিক স্টেট এক্সাইটেশনের জন্য। তোমরা দেখেছো ক্লাস 11-এ বোর থিওরি পড়ার সময় যে ইলেকট্রনিক বিভিন্ন অরবিট আছে, সেই অরবিটগুলো ইলেকট্রনের ট্রানজিশনের জন্য হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে আসার সময় সেই এনার্জি রেডিয়েট করে, এবং সেই এনার্জির জন্যই আমরা বিভিন্ন রেখা পেয়ে থাকি বর্ণালীতে। স্পেকট্রামে বিভিন্ন লাইন স্পেকট্রা পেয়ে থাকি। যেমন সোডিয়াম ভেপারকে এক্সাইট করলে তাকে যদি প্রিজমের মধ্যে দিয়ে ফেলে যদি বর্ণালী বিশ্লেষণ করি, তাহলে D1 D2 দুটো লাইন পাওয়া যায় যেগুলো গোল্ডেন কালারের, সোনালি। এই হলো যে তরঙ্গ দৈর্ঘ্যের রেখা পাওয়া যায়, তাদের একটার ওয়েভলেন্থ 5890 অ্যাংস্ট্রম আর একটা 5896 অ্যাংস্ট্রম। নেক্সট হচ্ছে ব্যান্ড স্পেকট্রা, এমিশন স্পেকট্রা তৃতীয় টাইপ। এটা কি? এটা মলিকুলার স্টেটে যদি থাকে এক্সাইটেশনটা, যেমন তোমার ক্যালসিয়াম বেরিয়াম কোরযুক্ত কার্বন আর্ক ল্যাম্প নেওয়া হলো, সেখান থেকে নির্গত আলোর ওই রকমভাবে প্রিজমের মধ্যে নিয়ে গিয়ে বর্ণালী বিশ্লেষণ করলে ব্যান্ড বা পটি পাওয়া যায়। এই পটি হলো অ্যাকচুয়ালি অনেকগুলো লাইন স্পেকট্রার সমষ্টি। সেই পটির একদিক খুব উজ্জ্বল থাকে, তাকে বলা হয় পটি শীর্ষ বা ব্যান্ড হেড। আস্তে আস্তে ব্যান্ড হেড থেকে বিপরীত দিকে ঘুরতে থাকলে আস্তে আস্তে আলোর ঔজ্জ্বল্য কমতে থাকে। নেক্সট হচ্ছে অ্যাবসর্পশন স্পেকট্রা। দেখো যে উৎস যখন এক্সাইটেড স্টেটে আছে, তারা যে যে বর্ণের আলো বিকিরণ করত, উৎসের তুলনায় যদি কোনো গ্যাস শীতল অবস্থায় থাকে তাহলে সে সেই বর্ণের আলো শোষণ করে নেবে, যার ফলে অ্যাবজর্পশন স্পেকট্রার সৃষ্টি হয়। এই অ্যাবজর্পশন স্পেকট্রা কিন্তু তিন ধরনের, একটা হলো কন্টিনিউয়াস স্পেকট্রা, একটা হলো লাইন স্পেকট্রা, আর একটা হলো ব্যান্ড স্পেকট্রা। কন্টিনিউয়াস স্পেকট্রা কেমন পাবো? নীল কোবাল্ট গ্লাস আছে, তার মধ্যে দিয়ে সাদা আলো যখন পাস করবে সে লাল ও সবুজ অঞ্চলে তিনটে শোষণ পটি দেবে।
বেশ কিছুটা অঞ্চল জুড়ে কালো পটি পাওয়া যাবে, পটিগুলো কিন্তু কালো হবে। সুতরাং এটা হলো কন্টিনিউয়াস অ্যাবজর্পশন স্পেকট্রা, কালো হবে অ্যাবজর্পশন স্পেকট্রা। নেক্সট হচ্ছে লাইন স্পেকট্রা। একই, আমি বলেছি অ্যাটমিক স্টেটে এক্সাইটেশনের জন্য লাইন স্পেকট্রা পেয়েছিলাম, এমিশন স্পেকট্রা। এইবার উৎসের তুলনায় যদি অ্যাটমিক স্টেটের এক্সাইটেড মলিকুলগুলো কম টেম্পারেচারে থাকে, শীতল অবস্থায় থাকে অপেক্ষাকৃত, তাহলে সে কি করবে? সে তার এক্সাইটেড অবস্থায় যে যে বর্ণের আলো বিকিরণ করতো সাদা আলো থেকে, সেই বর্ণের আলো শোষণ করে নেবে। যেমন ধরো সোডিয়াম ভেপার নিয়েছি, তাকে এক্সাইট করে আমি দুটো লাইন পেয়েছি, D1 এবং D2 লাইন। এবার সাদা আলোর পথে সোডিয়াম ভেপার যদি অপেক্ষাকৃত শীতল অবস্থায় থাকে, রিলেটিভলি লো টেম্পারেচারে থাকে, তাহলে সে কি করবে? সে D1 D2 এই দুটো লাইনের করসপন্ডিং লাইনের যে বর্ণালী তাকে শোষণ করে নেবে সেই আলোকে। তার ফলে কি হবে? তার বর্ণালীতে সেখানে কালো দুটো লাইন পাওয়া যাবে। এটাই হলো লাইন অ্যাবজর্পশন স্পেকট্রা। নেক্সট হচ্ছে ব্যান্ড স্পেকট্রা। অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি গ্যাসকে মলিকুলার স্টেটে যদি আমরা এক্সাইট করি এবং উৎস সাদা আলোর উৎসের তুলনায় তারা যদি শীতল অবস্থায় থাকে, তাহলে তারা তাদের যে মলিকুলার এক্সাইটেড স্টেটে যে বর্ণের যে পটি নির্গত করতো, সেই পটির আলোকে শোষণ করে নেবে। তার ফলে কালো কালো চওড়া পটি দেখা যাবে। এটাই এখানে ব্যান্ড অ্যাবজর্পশন স্পেকট্রা। এরপর আমরা আসছি সোলার স্পেকট্রা সম্পর্কে, ফ্রনহোফার লাইন। দেখো, সূর্যের যে কোর, তার টেম্পারেচার কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস, আর বাইরে হলো ক্রোমোস্ফিয়ার। আর সূর্যের সোলার স্পেকট্রাকে যদি আমরা দেখি না, সোলার স্পেকট্রায় কন্টিনিউয়াস স্পেকট্রা ঠিকই, কিন্তু তাতে কিছু কিছু কালো কালো লাইন দেখা যায়। এই লাইনগুলো হলো অ্যাবজর্পশন স্পেকট্রার কারণে। এই লাইনগুলো প্রথম দেখেছিলেন বিজ্ঞানী ফ্রনহোফার, তাই এই রেখাগুলোর নাম হলো ফ্রনহোফার রেখা। এবার সূর্যের কোরের টেম্পারেচার কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস, আর বাইরে হলো ক্রোমোস্ফিয়ার, সেখানে টেম্পারেচার অনলি 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, যাকে বর্ণমণ্ডল বলছে বাংলায়। কোর থেকে যে আলো বেরোচ্ছে সাদা আলো, সেখানে ক্রোমোস্ফিয়ারে যেসব গ্যাসগুলো রয়েছে তারা তাদের ক্যারেক্টারিস্টিক্স বর্ণের আলোকে শোষণ করে নেয়। তাই যখন আমরা সোলার স্পেকট্রা দেখি, সেখানে কিছু কিছু কালো কালো রেখা দেখি। এই রেখাগুলোই হলো ফ্রনহোফার রেখা। এগুলো অ্যাকচুয়ালি অ্যাবজর্পশন স্পেকট্রা। অ্যাবজর্পশন হওয়ার জন্য অ্যাবজর্পশন লাইন স্পেকট্রা। এবার বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যখন সূর্যের আলো আসছে, সেখানেও কিছু কিছু গ্যাসে সিলেক্টিভ অ্যাবজর্পশন হয়। তাই যখন ভূপৃষ্ঠে এক্সপেরিমেন্ট করছি, তখন আরও কিছু এক্সট্রা লাইন পাই। যদি ভূপৃষ্ঠে বায়ুমণ্ডলের উপরে এক্সপেরিমেন্ট করতাম, সেই লাইনগুলো পেতাম না। ভূপৃষ্ঠে এক্সপেরিমেন্ট করার সময় যে এক্সট্রা লাইনগুলো পাই, দ্যাট ইজ ডিউ টু দ্য অ্যাটমসফিয়ারিক গ্যাসিয়াস অ্যাবজর্পশন। এই লাইনগুলোকেই বলা হচ্ছে টেলুরিক লাইন। এই হলো সোলার স্পেকট্রা, বিভিন্ন ধরনের স্পেকট্রা এবং তাদের আলোচনা, বিশুদ্ধ বর্ণালীর গঠন ইত্যাদি নিয়ে আমাদের এই লেসনে আলোচনা শেষ হলো।